জায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি সবরা জাহান জেরিন। আমাদের নিয়মিত অনুষ্ঠান সাধারণের ইতিকথায়। আজকে আমাদের জায়ানন্দিনীর স্টুডিওতে আছেন বিদ্যুৎ ভৌমিক এবং তার সহধর্মিণী তাপসী ভৌমিক। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। ওনারা বেশ কিছু বছর, ধরতে গেলে 36 বছর ওনারা প্রবাসে জীবন কাটিয়েছেন। চলুন তাদের সাথে গল্প করি। কেমন আছেন আপনারা দুইজন? ভালোই আছি। আমি আমাদের আলোচনা শুরুর আগে আমি আপনাদের দুজন থেকে আপনাদের শৈশবটা শুনে নিই। আপনার বেড়ে ওঠা কোথায় আর আপনার বেড়ে ওঠা? আমার বেড়ে ওঠাটা হলো ব্রাহ্মণবাড়িয়া। প্রথম আমাদের শহর সংলগ্ন উলচাপাড়া গ্রাম, তারপরে 65 সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে আমরা আছি আর কি। বেড়ে ওঠাটা ব্রাহ্মণবাড়িয়া আমার হোম টাউন। ওখানে পড়াশোনা ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু যখন ইন্টারমিডিয়েট পাস করে অনার্স পড়তে চাই তখন আমি চিটাগাং যাই। আমার বাবার ব্যবসা ছিল চিটাগাং। বাবার ইচ্ছা যে আমি চিটাগাং পড়াশোনা করি। আমি চিটাগাং থেকে বিএ অনার্স বিশ্ববিদ্যালয় থেকে যেটা ইংরেজিতে আমি মাস্টার ডিগ্রি নিই 1977 সালে। আমার তো জন্ম বললাম সিরাজগঞ্জ, কিন্তু আমি পড়াশোনাটা সিরাজগঞ্জ করি নাই। আমি ছোটবেলা থেকে মামার বাড়ি ছিলাম। আমার বাড়ি পাবনা ডিস্ট্রিক্টে, এটা ফরিদপুর থানা বনোয়ারিনগরে আমার পড়াশোনা। বনোয়ারিনগর থেকে আমি কলেজটা পাশ করার পরে আমার বিয়ে হয়ে যায়। আমার 21 কি 20 এজ, তখনই আমার বিয়ে হয়ে যায়। এবং বিয়ে সময় সে তখন টিচার ছিল। তো তারপর থেকেই আমি ব্রাহ্মণবাড়িয়া। আপনাদের বিয়ের যে বয়সকাল সেটা আনুমানিক কত বছর হবে? ওর ছিল 26 বছর, 26। আমার ছিল 20 থেকে 21। আর বিয়ে যে হয়েছে 45 বছর পার হয়ে গেছে। আমরা 45 বছর আমরা দিন চলে যায়। আমরা একজন সুখী দাম্পত্য জীবনে আমরা পালন করছি। এবং সুখী দাম্পত্য জীবন সম্ভব হয় যখন উভয়ের মধ্যে রেসপেক্ট থাকে, ভালোবাসা থাকে। আমরা যে কোনো দোষ ত্রুটি কারোর উপর না চাপাইয়ে দিয়ে পারস্পরিকভাবে যদি আমরা নিয়ে আনি। লাভ অ্যান্ড রেসপেক্ট আর মিউচুয়াল অ্যান্ড রেসিপ্রোকাল, ইট ইজ নট ওয়ান সাইডেড। কাউকে অভিযোগ করা চলবে না, বোথ সাইডের থেকে উভয়ে এটা সমভাবে দায়িত্ব নিতে হবে। তাহলে দাম্পত্য জীবন সুখী সমৃদ্ধশালী হয়ে এগিয়ে চলার পথ মসৃণ করে। সেই জন্য আমরা 45 বছর পার করতে পেরেছি। আমি আসবো দেশে, ও বলে যে না তোমার আমি একা ছাড়বো না। ও না আমিও যাবো। আমি তুমি কি এতদিন থাকো? না তুমি যতদিন থাকো তোমাকে আমি ছেড়ে যাবো। আপনাদের আপনারা প্রায় আপনি 11 বছর, আমাদের কথা হচ্ছিল আপনি 11 বছর পর দেশে ফিরলেন। আপনিও কোভিডের পর আর দেশে আসা হয়নি? আমি আসছি 18 সালে আসছিলাম, 17 সালেও আসছিলাম, 18 সালেও আসছি, কিন্তু ওই কোভিডের সময় আমি আসতে পারি নাই। আপনার অলমোস্ট 7 ইয়ার্স, 7 বছর। এই যে এত বছর পর আসলেন, এই যে আমাদের এখন কি আপনার ঢাকার বাইরে কোথাও যাওয়া হয়েছে নাকি ঢাকাতে আছেন? এখনো যাইনি, যাব হয়তো এই সপ্তাহে। আমার বাবার বাড়ি যাব। জি, বাবার বাড়ি থেকে আসবো আবার ব্রাহ্মণবাড়িয়া। তো ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার একটু ইচ্ছা আছে সিলেট যাওয়ার, দেখার, সিলেট দেখা। তারপরে হয়তো বা আত্মীয় স্বজনের সাথে একটু দেখা হওয়ার পরে আমাদের যাবার টাইমও। আপনারা তো একদম দুর্গাপূজার সময় এসেছেন। এত বছর পর যেহেতু আসলেন, দুর্গাপূজা নিয়ে আপনাদের দুজনের প্ল্যান কি? খুবই ভালো। দেশের মাটিতে আমরা তো কখনো ভুলি না। বিদেশে আছি, কানাডা একটা উন্নত দেশ, কিন্তু হৃদয় দিয়ে সবসময় মনে করি যে বাংলাদেশ আমার মাতৃভূমি, আমার সোনার বাংলা। আমি তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসি। এর আলো বাতাস যেখানেই যাই, বের হই, আমার সে আলো বাতাস, সেই আকাশ, সেই পাখির ডাক যেন হৃদয় দিয়ে সবসময় হৃদয়ের স্পর্শ। জন্মভূমির ভালোবাসাটাই আলাদা, এটা ভোলা যায় না। কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু আমাদের দেশকে জাপান, জার্মানির মতো করতে পারি। এটা হলো আমরা ইচ্ছা করলে। আমাদের পরিশ্রমী মানুষ আছে,
কিন্তু গাইডেন্স গাইডেন্সটা যদি ঠিকভাবে পাই, নিষ্ঠা, সততা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যদি আমরা জনগণকে সেদিকে তাহলে তো অবশ্যই আমাদের দেশ এত সুন্দর মানুষ পরিশ্রম, তাদেরকে প্রপার গাইডেন্স যদি তারা পায়, এই দেশও এবং দেশকে নিয়ে গর্ব করি। সবসময় ক্যানাডা থাকলে বলে আমার দেশকে ক্যানাডার মতো হতে পারে না, কেন পারবো না? দুর্গাপূজায় কোথায় কাটাবেন, ঢাকায় নাকি আপনার গ্রামের আমি বাড়িতে? দুর্গাপূজাটা এবার বাবার বাড়িতে আপনিও যাবেন? আমি ব্রাহ্মণবাড়িয়া কাটাবো, যেহেতু ও বাবার বাড়িতে যাবে, ওর চাপে মনে করতেছে একদিনের জন্য শ্বশুর বাড়িতে তো থাকতে হবে, আমার ব্রাহ্মণবাড়িয়া আমার বাড়ি যেতে হবে আর কি। অনেকদিন দুর্গাপূজায় থাকি না, আমি এই জন্যই প্রশ্নটা, অনেকদিন তো এবার ইচ্ছে আছে। আপনাদের দুর্গাপূজাটা আপনাদের বাড়িতে কিভাবে হয়? কোথায়? বাংলাদেশে? জি জি জি। তোমাদের বাড়ির কথা? হ্যাঁ, আমার বোনের বাড়িতেই দুর্গাপূজাটা হয়। আচ্ছা। আমার আপন বড় বোনের বাড়িতে। তো বুঝতেই পারেন যে বোনের বাড়িতে হলে কতটা আনন্দ। আর আমার বাসার আশপাশে চারিদিকে ৮-৯-১০টা পূজা হয়। তো সব মিলে এত বছর পরে আমি যাচ্ছি, তো আমার বাবা মা নেই, ভাই বোন নেই, একটা ভাতিজা আছে যাকে আমার নিজের ছেলে মতন করেই আমি মানুষ করেছি, ওকে বাড়ি করে দিয়েছি, ওকে চাকরি নিয়ে দিয়েছি। তো এবার তার ইচ্ছে যে পিসি তুমি এত বছর পরে যখন আসছো, তাহলে এবারকার দুর্গাপুজোটাতে এবার আমরা সব একসাথে থাকি। আর ও ছুটিও পায় না, এইবার 5-6 দিনের ছুটি। তো সেহেতু আমি যাচ্ছি, তারপরে ওর ভাতিজি আছে, ভাই বউ আছে, ওদের সাথে 2 দিন কাটিয়ে তারপরে আসবে আমার এখানে। আপনাদের কানাডায় পুজোটা কেমন হয়? কানাডায় পূজাও মন্ট্রিয়ালে জি আমরা খুব আনন্দ করি, খুব। সকাল 7টা-8টায় আমরা মন্দিরে যাই, আমরা যারা ওখানকার সদস্য। ফিরতে ফিরতে রাত্রি 2টেও ফিরি, 3টেও ফিরি, আমরা ফিরি না, সারা দিন আমরা মন্দিরে আনন্দ করি। জামা কাপড় নিয়ে যাই সাথে করে, আর ওখানে আমাদের সব ব্যবস্থা আছে। পূজাটা হয় মন্দির ভিত্তিক, একটু বাইরে করা যায় না, যেহেতু আওয়াজটা অনেক সময় মন্দির। বাংলাদেশিরা মন্ট্রিল শহর, আমি যে শহরে 2টা টেম্পল আছে, 2টা টেম্পলে ফলো। তাছাড়াও আবার ও ইন্ডিয়ানরা পূজা করে, আবার করা হয়। হ্যাঁ, হল ভাড়া আমরা করি আমাদের মন্দিরে। আগে করতাম, এখন যেহেতু 2টা মন্দির হয়ে গেছে, মন্দিরের মধ্যে অনেক স্পেস আছে, খাওয়ার স্পেস আছে, পূজার স্পেস আছে, তারপরে মানে অনেক বড় করে করা হয়েছে। হ্যাঁ, কালচারাল প্রোগ্রামের স্পেস আছে, মানুষ ইজিলি বসে খেতে পারবে। আচ্ছা, তাহলে তো অনেক বড়, অনেক বড়। আর আমাদের সপ্তমী পুজো থেকে দশমী আমরা কিন্তু সবসময় মন্দিরেই খাচ্ছি, মন্দিরেই আনন্দ করছি। বিশেষত সন্ধ্যার পর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতি নাতনি যারা আছে, নাচ গানে ভরপুর থাকে। আর লাস্টে বাইরের থেকেও শিল্পী যায়, যেরকম বাইরের থেকে শিল্পীরা আসে আর কি। বাংলাদেশ দেশ থেকে অনেক অংশগ্রহণ করে কিন্তু শিল্পী আর কি। ভালো দুর্গাপূজা ওখানে যে ধরেন আপনারা দশমীতে যেটা হয় মাকে ভাসিয়ে দেওয়া হয়, ওই জিনিসটা ওখানে কিভাবে? না, আমরা ওখানে ভাসাতে পারি না, এটা নিয়ম নাই আমাদের, নিয়ম নাই। ওখানে আমরা কি করি, আমাদের বড় একটা পেজ আছে, ওই দশমী আমাদের মানে পুজোর মাধ্যমে দশমীটা ঠিকই হয়, সব কিছু ঠিক হয়, কিন্তু মূর্তিটা আমার বিসর্জন হয় না, বিসর্জন হয় না। ওই মন্ত্রের মাধ্যমে আমাদের ওই বড় একটা জলায়ের মতো আছে, ওইখানে বিসর্জনটা হয়, মূর্তিটা রেখে দিতে হয়, সিম্বলিক বিসর্জন হয়, জলের মধ্যে সিম্বলিক। কিন্তু ওইখানে তো এইভাবে ভাষায় দেওয়া অনেক কিছু না, এটাও নিয়ম আছে। আর ওখানে একটা জিনিস, দশমী রাত্রিতে আমরা কয়টায় ফিরবো এটা আমাদের হিসাবে নেই, থাকে না। মানে আমাদের ছেলে মেয়েরা, বাচ্চারা সিঁদুর খেলা, নাচ, এবং আমাদের এই হলেই আমাদের কতগুলো মেলার মতো বসে, যেমন শাড়ি, সালোয়ার কামিজ বিক্রি হচ্ছে এক সাইড দিয়ে, চুড়ি গয়না বিক্রি হচ্ছে একদিক দিয়ে। তারপর আমরাই হয়তো পিঠা পায়েস সেগুলো সবাই বানিয়ে আনি, বানিয়ে এনে এগুলো আমরাই বিক্রি করি, করে ওইটার যে পয়সা, ওই পয়সাটা আমরা কেউ নেই না, এটা মন্দিরকে আমরা দান করে দিই। অনেক ভালো। আরেকটা জিনিস হলো, মন্দিরে কিন্তু সবাই অংশগ্রহণ করে, সবাই মানে
এখানে কোনো ইয়া নাই, হিন্দুরা পূজাটা করে কিন্তু মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই অংশগ্রহণ করে। এবং গ্যাসটা বাংলাদেশে যেরকম 2 বছর আগে ও বাংলাদেশের মিনিস্টার গিয়েছিলেন, তাকে আমরা বলেছি সেও আইসা পূজাতে অংশগ্রহণ করছে, এরকম হয় আর কি না। এখনো আমাদের দেশও যেমন শাঁখারী বাজারে আমরাও পুজো দেখতে যাই, হয়তো আজ থেকে 10-15 বছর আগে এটা অত বেশি কমন ছিল না, এখন এটা আমাদের দেশও হয়। এবং আমাদের এই খাওয়াগুলো ধরেন এক একজন এক এক দিনে এক একজন পঞ্চর করে, যে আজকে হয়তো বা প্রেসিডেন্ট এটা পঞ্চর করবে, কালকে হয়তো ভাইস প্রেসিডেন্ট করবে, তারপরে কেউ না কেউ আমাদের যারা সদস্য আছে তারা করবে, মানে পয়সা দিবে। মানে খাওয়াগুলো যদিও নিরামিষ, আমরা কোনো মাছ মাংস উঠাই না, তো কিন্তু ভালো ভালো খাবারগুলো আমরা এই 4 দিনে মন্দিরেই খাই। এবং পিঠা, পায়েস, মিষ্টি যে যেমন করতে পারে। তারপরে শাড়ির ঝলক, কে কত শাড়ি ভাড়া কত সুন্দর করে সেজে করতে পারে, কারণ আমাদের গহনা পড়তে তো আমাদের কোনো অসুবিধা নেই। আর কালচারাল ফাংশন থাকাতে এটাতে মানুষে ভালো পার্টিসিপেট করলে সর্বস্তরের মানুষ পারে। আমার মনে হয় যে সারা বছর এই পুজোটার জন্য সবাই অপেক্ষা করে, কখন দুর্গাপূজা, সবাই কয়েকটা পূজা, দুর্গাপূজা, ওই দেওয়ালি ফেস্টিভ্যাল, সরস্বতী পূজা, এই পূজাগুলোর আমরা সব পুজোগুলোই করি এইভাবেই করি। আর নিজস্ব টেম্পল হওয়াতে স্পেস অনেক বেশি এরকম ভাবে করা হয়েছে যাহাতে 500,000 লোক আসতে পারে, ইয়া করতে পারে, অ্যাটেন্ড করতে পারে, সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। আর যদি বাংলাদেশ থেকে গেস্টের যা তাদেরকে বলে, শামীম ভাই উনিও তো সবসময় কলেজ ভার্সিটিতে পড়ে, ওরাও এই একটা সুযোগ পায় আনন্দ করার মতন, কারণ ওখানে তো কোনো হরতাল হয় না, কিছু হয় না, কলেজ ভার্সিটি বন্ধও থাকে না, তো এই একটা দুর্গাপুজোতে ওরা ছুটিটা নেয় করে। তো মা বাবা হরতাল হয় শান্তিপূর্ণ ভাবে, আমাদের দেশে ভায়োলেন্ট কোনো হরতাল নাই, নিয়ম আছে যে ভায়োলেন্ট করলে কিন্তু আমরা মানে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করতে পারি। আমাদের হরতাল মানেই তো 2-4 জন মারা যায়, সব রাস্তা ব্লক হয়ে না, এরকম ব্লক করবে না। যেমন আমি বলি, আমাদের যদি নিউ মার্কেটের 4 রাস্তার মোড় যেটা আছে, একটা হচ্ছে ঢাকা ভার্সিটির দিকে যায়, একটা হচ্ছে আপনার আজিমপুরের ওই মাথায় যায়, আর একটা তো হচ্ছে এদিকে আসে, এই রাস্তাটা যদি ব্লক করা হয় পুরো ঢাকা ধরতে গেলে মোটামুটি ব্লক হয়ে যায়, শেষ। আর একটা হচ্ছে শাহবাগ, তো আমাদের যে কোনো একটা এরিয়া যদি ব্লক হয় সামহাও সবগুলো ব্লক হয়ে যায়। এই যে ব্লক দেখি আমি আইসা, আমি মনে করছিলাম যে শাহবাগে গিয়ে জোরহাত করে বলবো নাকি যে দেখেন এই মানে জনজীবন বিবাহ। আবার আমার বোন বলতেছে ঢাকাতে, তুমি যে যাইবা তোমারে কিন্তু একদম মানে তুমি যে যাইভাবে পড়বো, মানে আমি যে দেখে আসতেছি এইভাবে জনজীবন বিপর্যস্ত করে হরতাল আর ভায়োলেন্ট হরতাল, এটা তো এইটা হয় না। এই যে এত বছর পর দেশে আসলেন, ঢাকার মধ্যে কি কি পরিবর্তন দেখছেন? ঢাকার মধ্যে যে পরিবর্তন দেখলাম, অনেক হাই রাইজ বিল্ডিং হয়েছে, অনেক মানুষের মানে মানুষের কর্মচাঞ্চল্যতা, লোক সংখ্যাও বেড়েছে, জনসংখ্যাও বেড়েছে, অনেক কিছু বেড়েছে, অনেক হাই রাইজ বিল্ডিং, অনেক দোকানপাট হয়েছে, এগুলো দেখতে পাচ্ছি, মানে বেশ ভালো। অনেক মানুষের ধুলাবালি অনেক বেড়েছে। হ্যাঁ, তাছাড়া পাশাপাশি যেটা দরকার আমি মনে করি আর কি, পরিবেশ দূষণটা রক্ষা করতে। ঢাকা আমার খারাপ লাগে, আমাদের প্রাণের সিটি, আমাদের মাতৃভূমির সিটি যদি দেখি যে 2nd লার্জেস্ট মোস্ট পলিউটেড সিটি, একজন সচেতন নাগরিক হিসেবে আমার খারাপ লাগে। পলিউশনটা আমরা ইচ্ছা করলে কিন্তু পারি, ইচ্ছা করলে, আমাদের সদিচ্ছা থাকলে আমরা যদি একটু ত্যাগ স্বীকার করি। এখানে আসলে নিয়ম মানার যে ব্যাপারটা আমাদের মধ্যে হয়, বাঙালিদের মধ্যে তো নিয়ম শৃঙ্খলা মানার ব্যাপারটা কম। মানে আমি একটা পানি খেলাম ফেলে দিলাম, কলা খেলাম ফেলে দিলাম, আমি কিন্তু এটা ভালো ক্যারি করে একটা যেখানে নির্দিষ্ট ওই স্থানটায় ফেলছিলাম। সবাই যদি সচেতন হয়, ইচ্ছা করলে কিন্তু আমরা সচেতন হতে পারি। ইচ্ছা যদি মনে করি মাতৃভূমি মানে 10-এর লাঠি 1-এর বোঝা, ইচ্ছা করলেই আমরা কিন্তু দেশটাকে আরো সুন্দর করে, এই সুন্দর দেশ আসলে আমরা ইচ্ছা করলেই সবকিছু পারি। আমাদের সদিচ্ছা নিয়ে বাংলাদেশি ভাই বোনেরা, সব বাংলাদেশি ভাই বোনেরা অনেক কষ্ট করতে পারে, অনেক কাজ করতে পারে, অনেক পরিশ্রমী। ওখানে যে কিন্তু এই মানুষগুলোই ওই জলের বোতলটাও ফেলে দিচ্ছে গার্বেজে, ওই হাতের কাগজটাও ফেলে দিচ্ছে, সবকিছু করতেছে, কিন্তু এখানে করছে না।
আমাদের আইন এই সচেতন- শৃঙ্খলা হয়তো অত বেশি স্ট্রং না, সেই জন্য এইটা হচ্ছে সবচেয়ে বড় এটা কথা। বড়। তবে ওরা কিন্তু ওখানে যথেষ্ট পরিশ্রম করে, যথেষ্ট। আমি মিডিলতে দেখি, পরিশ্রম ইউটিউব এগুলো দেখি, দেশের মানুষ কিন্তু পরিশ্রমী, কিন্তু অনেক- গাইডেন্স গাইডেন্সটা দরকার। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যদি কিছু ব্যাপারে যদি গাইডেন্সটা করে যে আমরা এটা করতে দেব না, দেশমাতৃকার স্বার্থে চিন্তা করে যদি আমরা কিছু স্টেপ নিই, দুর্নীতি মুক্ত সমাজ করে তুলব, আদর্শভিত্তিক সমাজ বলব, জবাবদিহিতামূলক সমাজ করে তুলব, কিন্তু সেটা অ্যাকাউন্টেবিলিটি, জবাব মানে কেউ জবাব দিবে না, জবাব দেবে না। তবে এরা কিন্তু সত্যি খুব পরিশ্রম, অবশ্যই অনেক পরিশ্রম। আজকাল মেয়েরা যে কাঁথাগুলো করছে, আমি কিনেছি তো নিয়ে যাওয়ার জন্য, এই জন্য নকশি কাঁথাগুলো, নকশি কাঁথা, এটা তো আমি অবাক হয়ে দেখি যে এরা কত সুন্দর সুন্দর। এইগুলো যদি আমাদের ওখানে হইতো, এগুলো যে এদেরকে যে কি যত্ন করে এগুলো করাতো, এগুলো তো বিশ্বাসই করা যায় না, বিশ্বাসও করা যায় না, মানে এত ভালো জিনিস। আর এখানকার যেমন আমরা তো ওখানে যে কাজ করি, কিন্তু ওখানে কাজের সম্মানটাই আলাদা আলাদা আলাদা। এখানে কেউ গার্মেন্টসে কাজ করলে গার্মেন্টসে কাজ করে না, ওখানে কিন্তু গার্মেন্টসে কত এখান থেকে যারা ডাক্তারি পাশ করে গেছে, ইঞ্জিনিয়ারিং পাশ করে গেছে, ওরা কি ভালো কাজ করতেছে ওখানে যে, এবং ওদের যে সম্মান, স্যালারিগুলো, আমাদের ওখানে যে পয়সাগুলো দেয়, কিভাবে দেয়, এরা এখানে শুনলে তো অবাক হয়ে যায়। আমাদের এখানে তো গার্মেন্টস কর্মীরা আসে, ওরা সব থেকে বেশি নেগলেক্টেড। ইভেন ওরা এরকম হয় যে ঈদের সময় স্যালারি, বোনাস তো পরের কথা, স্যালারিটুকু ঠিক ঈদের আগে পাবে কিনা সেটাও কনফার্ম করা হয় না। কিন্তু আমাদের ওইখানে আছে যেটা আর কি, আমি বলে দিচ্ছি ওর কথা মতো, ডিগনিটি অফ লেবার, কাজের কোনো লজ্জা নাই, প্রতিটি কাজের মর্যাদা আছে। আর এখানে আমরা যেটা দেখছি আর কি, যে মানে এই কাজ করতেছে, গার্মেন্টে কাজ করে, ইয়া করতেছে, রিস্কা চালাইতেছে, আমরা তার ছিল। ওইখানে কিন্তু তা না, কাজ তুমি কি কাজ করো, আমি কাজ করতেছি, ওকে ওকে ভেরি গুড, ইউ আর ডুইং ওয়ার্ক, ওকে। মানে ডিগনিটি অফ লেবার, মানুষের যে একটা সম্মান, এইটা আছে আর কি। মানে হিউম্যান রাইটসটা, এভরিবডি হ্যাজ এ হিউম্যান রাইটস। আইনের চোখে সবাই সমান, প্রাইম মিনিস্টারও আইনের ঊর্ধ্বে না। আমি প্রাইম মিনিস্টারকে বলছি স্যার স্যার, প্রাইম মিনিস্টার বলতেছে আই এম নট ইউর স্যার, আই হ্যাভ এ নেম, বলো যে মিস্টার জাস্টিন টুডু। আর আমার স্যার স্যার বারবারে না বললে, এই স্যার কইল না, ইয়া কইল, এই ভালো জিনিসগুলি আমরা শিখছি আর কি। আমাদের উচিত হবে, আমি যেটা মনে করে গেলি, পাশ্চাত্যের কাছ থেকে আমরা শিখব তাদের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যাগত উন্নতি, তাদের যে টলারেন্সটা, তাদের যে ডেমোক্রেসিটা, মানবাধিকারটা। আর পাশ্চাত্যরাও আমাদের কাছ থেকে শেখার আছে আমাদের পারিবারিক মূল্যবোধ, একদম বুঝলেন, সেটা আমি মনে করি আর কি। আমাদের ধর্ম দর্শনটা, ওখানে আবার পারিবারিক মূল্যবোধ এতটা নাই আর কেউ ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে আছে। এইগুলি ভালো জিনিসগুলো যদি আমরা গ্রহণ করি, আমরা এগিয়ে যেতে পারবো আর কি, এগিয়ে যেতে পারবো। আপনি কত সাল নাগাদ হচ্ছে কানাডায় পরিবার সহ? হ্যাঁ, আমি কানাডাতে আছি, এর আগে আমি বিদেশে ছিলাম, নাইজেরিয়াতে ছিলাম, কানাডাতে আছি 36 বছর যাব, আর পরিবার সহ আছি কানাডাতে 33 বছর। আচ্ছা, আপনার কানাডায় যাওয়াটার গল্পটা কি ছিল? মানে আপনি কানাডাতে আমার ওই নাইজেরিয়াতে গেলাম, মানে 6 বছরের কন্ট্রাক্ট ছিল। আমি 4 বছর কন্ট্রাক্ট শেষ করে দেখলাম যে নাইজেরিয়াতে আমি যা দেখলাম আর কি, যেটা আমার কাছে মনে হইলো আর কি, যে দুর্নীতিটা নাইজেরিয়া। তখন কি আপনি ম্যারিড ছিলেন যখন আপনি? হ্যাঁ, ম্যারিড ছিলাম। আপনি দেশে ছিলেন? আমি ম্যারিড। আপনিও নাইজেরিয়া গিয়েছিলেন? হ্যাঁ, ও নাইজেরিয়া গেছিল, মানে ফ্যামিলি থেকে। আমি প্রথম যাই, তারপরে সরকার থেকে ও গেছে। আমার মেয়ে একটা নাইজেরিয়াতে জন্মগ্রহণ করেছে। আচ্ছা, ওখানকার সিটিজেন হয়ে? ওইখানকার, হ্যাঁ, জন্মগতভাবে ওইখানকার সিটিজেন। তারপর নাইজেরিয়ার থেকে আমি আমেরিকাতে আসি, প্রথম 83-তে যাই নাইজেরিয়াতে থাকার পর আমেরিকাতে আসি 87 আমি চিন্তা করি যে মানে কোথায় থাকাটা ভালো হবে, মানে কানাডাতে কি আমেরিকাতে থাকবো। তবে আমার কাছে জানি মনে হচ্ছে
কানাডা ইজ এ ভেরি পিসফুল নেশন, শান্তিপ্রিয় দেশ হিসাবে আমি কানাডাকে আমি চয়েস করেছি। হিউম্যান রাইটস, ইট ইজ এ ল্যান্ড অফ হিউম্যান রাইটস, ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট, কোনো দেশের ব্যাপারে নাক গলায় না কানাডাটা। আবার আমেরিকাও খুব ভালো উন্নত দেশ, কিন্তু আমেরিকার একটা আন্তর্জাতিক একটা বদনাম, সব ব্যাপারে নাক গলায়। ইট ইজ কল দি 911 এর থেকে আমার মনে হলো আমি যে দেশটাকে ভালোবাসে থাকবো তার যাহাতে একটা আন্তর্জাতিক সম্মান সুনাম আছে, সেই হিসাবে আমি আমেরিকাতে 1.5 বছর থাকার পরে 89 জানুয়ারি মাসে আমি কানাডা যাই আর কি। তারপরে ওইখানে গিয়া ইমিগ্রেশন আমার হয় 3 বছর পর, তারপরে ওয়াইফে যায়। আপনি ওখানকার সিটিজেনশিপ কবে পান? আমি কানাডার সিটিজেনশিপ পাই 1994 যাই। আচ্ছা, সিটিজেনশিপ 1990। এখন ওখানে কত বছর পর সিটিজেনশিপ দেয় কানাডায়? এখানে নির্ভর করে আর কি আপনার প্রথম গিয়ে কোন স্টেজ আপনি যাচ্ছেন। বিভিন্ন ক্যাটাগরিতে মানুষ যায়, কেউ যায় ইমিগ্রেন্ট ভিসা নিয়ে, ইমিগ্রেন্ট, কেউ যায় ফ্যামিলি স্পন্সরশিপ নিয়ে, কেউ যা স্টুডেন্ট ভিসা নিয়ে, কেউ যা আবার ইনভেস্টর হিসাবে। নির্ভর করে আর কি আপনার কতদিনে আপনার ইমিগ্রেন্ট হইলেন। ইমিগ্রেন্ট হওয়ার 3 বছর পরে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বিভিন্ন ক্যাটাগরিতে মানুষ যাচ্ছে আর কি। গল্প করতে করতে আমরা আসলে অনেকগুলো সময় পার করে ফেলেছি, এটা বুঝাই যাচ্ছিল না আপনাদের দুজনের সাথে কথা বলতে বলতে কখন সময় শেষ হয়ে গেল। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদের সাথে গল্প করার জন্য। আমাদের অনেক দর্শক থাকে যারা আসলে বাহিরের ব্যাপারে জানতে চায়, কিংবা সেখানে উৎসবগুলো কিভাবে পালন করা হয়। তো আপনাদের মাধ্যমে সেই ব্যাপারগুলো আমরা অনেক সহজভাবে জানতে পেরেছি, তার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আপনারা আবার যখন আমাদের দেশে আসবেন, আমাদের স্টুডিওতে নিশ্চয়ই অবশ্যই আসবে, এবং আমাদেরও অনেক ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে, যে আমরা আসলাম, কথা বলতে পারলাম এবং এই দেশের সম্পর্কে যা এখনকার পরিস্থিতি কেমন জানতে পারলাম। তবে আমার মনে হয় মানুষটা একটু বেড়েছে, কিন্তু সেই সাথে অনেক কিছুই বেড়েছে যা আমরা বিয়ের পরে পাইনি। একটা বড় ফ্রিজ পাই নাই, একটা ওয়াশিং মেশিন পাই নাই, এগুলো কিছু পাই নাই। এখন কিন্তু প্রায় ঘরে ঘরেই এগুলো দেখে কিন্তু আমার খুব আমি খুশি যে হ্যাঁ, সেই পরিবর্তনটা এসেছে। ছোটবেলায় তো নদীর এই পার আর ওই পার, আমি তো গ্রামের মেয়ে, তো সেহেতু এখন এই বিল্ডিং গুলো হওয়াতে বা সবাই একত্রে থাকাতে সেই আমাদের পুরোনো দিনের কিছু কিছু স্মৃতিও সব ভুলে যাচ্ছে। তবু আমার মনে হয় অনেকটাই ভালো লাগলো এবার এসে। খুব ভালো লেগেছে। জয়ানন্দিনীকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি, এবং আপনাদেরকেও আমাদেরকে ইন্টারভিউর একটা সুযোগ দিয়েছেন, অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এটা মাতৃভূমি, বাংলাদেশ আমার মাতৃভূমি। আমি যেখানেই থাকি আমি ভুলি না দেশের প্রতি টানটা, দেশের প্রতি টান। এর আলো বাতাসে মানুষ, আলো যেখানে যে মনে বোঝা যাবে না। আমি একটা কথা বলি, যেমন বলে না যে বাবা মা তোমাকে কতটা ভালোবাসে আর তুমি বাবা মাকে কতটা ভালোবাসো, এটা একটা মেয়ের বিয়ে না হলে সে কখনো বুঝতে পারে না। ফ্যামিলি থেকে যখন দূরে যায় তখনই সে বুঝে। আমার মনে হচ্ছে জিনিসটা এরকম, যে নিজের দেশকে তুমি কতটা ভালোবাসো, তুমি যখন বাইরে যাবা ইচ্ছা হলে আসতে পারবে না, তখন ফিল করা যায়। তখন অনুভূতিটা অনেক এত বেশি ফিল করা যায়, এটা এখানকার মানুষ বুঝতে পারবে না কত ফিল করে। মাতৃভূমির প্রতি সব সময় আমাদের ভালোবাসা অটুট থাকবে, এবং আমি চাই কানাডা বাংলাদেশও এগিয়ে যাক, আন্তরিকভাবে কামনা করি। আমাদের মানুষ খুব পরিশ্রমী দরকার আমাদের আন্তরিকতা, সততা, নিষ্ঠা, দেশপ্রেম নিয়ে যদি এরকম ভাবে যদি গাইডেন্সটা থাকে, সরকার রাজনৈতিক দল থেকে যদি এই গাইডেন্সটা জনগণের উপর আসে, আর যদি নিরপেক্ষ বিচার ব্যবস্থা গড়ে তুলতে পারে, উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক এবং মানবাধিকার সমৃদ্ধ দেশগুলি থেকে ভালো জিনিসগুলো যদি আমরা গ্রহণ করে এগিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের দেশও একদিন উন্নত সমৃদ্ধ এবং ডাইনামিক কান্ট্রি হিসাবে আরো এগিয়ে যাবে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়েছে, আরো এগিয়ে যাবে সামনে। সেই প্রত্যাশা, সেই কামনা
আমাদের সব সময় থাকবে এই জন্মভূমির প্রতি। ধন্যবাদ। সকলকে হৃদয় অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাদের দুইজনকে। দুজনকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বিদ্যুৎ ভৌমিক এবং তাপসী ভৌমিকের আমার সাথে আলোচনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিদের নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, জায়ানন্দিনীর সঙ্গে থাকবেন।